চক্র। এখানে ভয় ও ভূত দুটোই পাবে। নমস্কার, তোমরা যে যেখান থেকে আমাদের এপিসোডটা শুনছো তোমাদের সকলকে একসাথে স্বাগত জানাচ্ছি প্রেত চক্রের 139 নাম্বার এপিসোডে। আমি শুভ রয়েছি তোমাদের সাথে। আজ আমি প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নেব, কারণ এই কয়েকটা দিন আমি একটু অনিয়মিত ছিলাম, কিন্তু এখন থেকে প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবার ঠিক বিকাল 6:30টায় আমি আবার হাজির হয়ে যাব নতুন নতুন ভৌতিক ঘটনার সাথে। যেমন আজ বৃহস্পতিবার ঠিক বিকাল 6:30টায় তোমাদের জন্য দুটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়েছি। আজ কিন্তু প্রথমেই একটি কালো জাদুর ঘটনা শোনাবো, আর দ্বিতীয় যে ঘটনাটা আছে সেটা একটি আংটিকে কেন্দ্র করে। আশা করছি আজকে দুটি ঘটনাই তোমাদের বেশ ভালো লাগবে, ভয় লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ তোমরা লাইক করো, শেয়ার করো, আর নতুন যারা আমাদের চ্যানেল ভিজিট করছো তাদের কাছে একটাই অনুরোধ, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দাও, আর এপিসোডটাকে শেয়ার করে দাও বেশি বেশি করে, যাতে সমস্ত বন্ধুদের কাছে যারা সত্যি ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসে তাদের কাছে আমাদের ঘটনাটা পৌঁছে যেতে পারে। আর আমাদের এই ঘটনাগুলো শুনে যদি তোমাদের মনে হয় তোমাদের কাছেও কোনো সত্যি ভৌতিক ঘটনা আছে, সেই ঘটনাগুলো তোমরা লিখে বা ভয়েস রেকর্ড করে ঘটনাগুলো আমার কাছে পাঠিয়ে দিতে পারো। কিভাবে পাঠাবে? pretchakr23@gmail.com এ মেল করতে হবে, অথবা হোয়াটসঅ্যাপ করতে হবে আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে। হতে পারে পরবর্তী এপিসোডে তোমার পাঠানো ঘটনায় শোনা হবে আমাদের প্রেত চক্রে আসলে। আজ কিন্তু মাঝখানে কোনো ইন্ট্রো থাকবে না। প্রথম ও দ্বিতীয় ঘটনা দুটোই পর পর শুনে নেব। স্টোরি সিলেকশনে পূজা, সাউন্ড গ্রাফিক্স এবং ঘটনা পাঠে আমি শুভ। শুরু হচ্ছে আজকের প্রথম ঘটনাটা, কালো জাদুর ঘটনা। আমি আমার পরিচয় দেবার আগে প্রথমেই বলতে চাই, এই ঘটনাটা আমার নিজের সাথে ঘটেনি। আমি একজনের মুখ থেকে শুনেছি। ঘটনাটা খুব ভয়ঙ্কর একটা কালো জাদুর ঘটনা। যিনি আমায় গল্পটা বলেছেন তিনি আমার পরিচিত কেউ নয়, কিন্তু তিনি যে জঘন্য কাজ করেছেন তিনি তার শাস্তি পেয়েছেন। নিচে ওনার মতো করেই লিখছি। উনি বললেন, আমি আমার নিজের প্রেমিকাকে কালো জাদু করেছি, তবে এর ফল এত ভয়ানক হবে তা আমার ধারণার বাইরে ছিল। কি বা করতাম? আমার 8 বছরের প্রেম সব ভুলে গিয়ে সে অন্য একটা ছেলেকে বিয়ে করতে যাচ্ছিল, কিন্তু আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আমি শুধু তাকে চেয়েছি। অনেক চেষ্টা করেও যখন ব্যর্থ হয়েছে তখন ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নিতে হয়েছিল। জানতে চান ঘটনাটা? আমি হ্যাঁ বলায় উনি মূল ঘটনা বলতে শুরু করলেন। আজ থেকে 4 বছর আগের কথা। হঠাৎ সে কলেজে আসা বন্ধ করে দিয়েছিল। আমি প্রথম দিন এটি তেমন আমলে না নিলেও পরের দিন সন্দেহ হয়। ফোন বন্ধ, কলেজেও আসে না। বাধ্য হয়ে তার বান্ধবীর কাছে জিজ্ঞাসা করেছিলাম। মায়া ছদ্মনাম। ওর বান্ধবী আমাকে জানায় মায়া পরশু সন্ধ্যায় দেশের বাড়ি চলে গেছে। আমি রীতিমতো অবাক হলাম। আমাদের মাঝে কোনো ঝগড়া হয়নি, এভাবে না জানিয়ে সে কিভাবে গেল? আমি আবার ভাবলাম হয়তো ফ্যামিলিগত কোনো সমস্যা হয়েছে, কিন্তু একটা কল করে তো যেতে পারত। অনেক দিন কেটে গেলেও যখন আসে না তখন আমি সিদ্ধান্ত নিয়েছি ওদের বাড়িতে যাব। স্কুল জীবন থেকে প্রেম। আমার পাশের এলাকাতেই তাদের বাড়ি। আমি কলেজে ভর্তির জন্য শহরে এসেছি জেনে মায়াও শহরে এসছে। সব তো ঠিকঠাকই ছিল, তবে ওর এমন করার কারণ কি জানতে আমি সেই দিন রাতেই গ্রামে রওনা হই। হঠাৎ বাড়িতে আসায় বাবা মা দুজনেই অবাক হয়। আমি কাউকে কিছু না বলে সকাল সকাল মায়াদের বাড়ির দিকে গেলাম। নিজের এলাকা পেরিয়ে তাদের এলাকাতে যাই, আর দেখতে পাই একটা বিয়ের গেট।
আমার স্থানে যে কোনো ছেলে থাকলে এই অনুভূতিটা উপলব্ধি করতে পারবে। কতটা যন্ত্রণা এটিতে তা একটা ছেলের চেয়ে বেশি কেউ জানবে না। মায়ার কোনো ভাই বোন নেই। এই বাড়িতে যদি কোনো বিয়ে হয় তবে তা মায়ার। আমি হতবাক হয়ে বাড়ির দিকে প্রবেশ করতে যাচ্ছিলাম, কিন্তু মায়ের সাথে দেখা হয়ে গেল উঠানে। মায়া আমার হাত ধরে টেনে নিয়ে আসে বাড়ির বাইরে। আমি শুধু তাকে দেখছিলাম, আমাকে কিছু বলতে দেয়নি। বাড়ির বাইরে এনে মায়া আমাকে মিষ্টি স্বরে বলতে থাকে, আমি তোমাকে না বলেই এসেছিলাম যাতে তুমি কোনো সমস্যা না করো। আমাদের মধ্যে যা হয়েছে সব ভুলে যাও। আজ আমার গায়ে হলুদ, তুমি আমার চেয়ে ভালো মেয়ে পেয়ে যাবে। দয়া করে কোনো ঝামেলা করো না, চলে যাও। আমি অবাক হয়ে শুধু তার দিকে দেখছি। এসব কি বলছে মায়া? তোমার মাথা কি ঠিক আছে? 8 বছর ধরে ভালোবাসি তোমাকে, হুট করে তুমি বলছো সব ভুলে যাব, তাও এত সহজে? কিন্তু মায়া কোনো কথা শুনল না, ও চলে গেল। হ্যাঁ, সেদিন আমি যেমন অবাক হয়েছি তেমনই কেঁদেছি। মায়ার পা ধরে অনুরোধ করেছি, মায়া আমাকে পাত্তা দেয়নি। আমি বারবার মায়াকে বোঝাতে চেয়েছি, কিন্তু মায়া আমাকে তার কেরিয়ারের গল্প শুনিয়েছিল আর বলেছিল ছেলে নাকি খুব ভালো। শেষে সে রাগ দেখাতে শুরু করে আমার উপর চিৎকার চেঁচামেচি। মায়ার চিৎকারে ওর বাবা, মামাতো ভাইয়েরা সবাই দৌড়ে আসে। আমাকে প্রচুর মারধর করে, কারোর লাথি, কারোর ঘুষি, নাক মুখ ফেটে রক্তাক্ত হই। ক্ষত শরীর নিয়ে ফিরতে হয়েছে বাড়িতে। যদিও দেহের ক্ষতটার চেয়ে আমার অন্তরের ক্ষতটা বেশি যন্ত্রণা দিয়েছে। রাগে, দুঃখে, অভিমানে আমি প্রায় পাগল হয়ে যাচ্ছিলাম। মানুষ কিভাবে মুহূর্তে তার রূপ বদলাতে পারে। গত 8 বছরে মনে হয়েছিল এই মেয়ে সবার থেকে আলাদা, ওর মতো কেউ হয় না। সবাই ছেড়ে চলে যায়, কিন্তু মায়া যাবে না। আমি প্রায় পাগলের মতন অবস্থায়। মনের মধ্যে মায়ের জন্য একটা রাগ, একটা ক্ষোভ জমাট বেঁধেছিল। আমার এই হাল দেখে গ্রামে থাকা আমার এক বন্ধু আমাকে অনেক সাপোর্ট করেছে। সে আমাকে বুঝায়, কিন্তু আমি কিছুতেই নিজেকে শান্ত করতে পারিনি। ফাইনালি আমি মনে মনে ভাবলাম আমি মায়ার উপর কালো জাদু করব। বন্ধুকে কালো জাদুর ব্যাপারে বললে সে প্রথমে রাজি হয় না। ও বলে, এটা করলেই কি মায়া তোর কাছে ফিরে আসবে? ও আমাকে অনেক বোঝায়, কিন্তু ওই সময়টাতে আমার কাছে আর কোনো পথ ছিল না। তবে ওই বন্ধু আমাকে একজন কবিরাজের কাছে নিয়ে যায়। ওই কবিরাজ কালো জাদু নিয়ে কাজ করত। দুপুরেই কবিরাজ আমাকে তার বাড়িতে আসতে বলে। ওই রুমে কিছু না থাকলেও খাটের নিচ থেকে একটা বক্স বের করে। সেই বক্সে রয়েছে অসংখ্য কালো জাদুর জিনিসপত্র। কবিরাজ বক্স থেকে জিনিসপত্র নামিয়ে দরজা জানলা বন্ধ করে দেয়। যদিও আমি নিজের ইচ্ছাতে এসেছি, কিন্তু ভয় করছিল আমার। রাগ বা ভালোবাসা অর্জনের ইচ্ছে আছে, তবে ভয়টা এখানে আসার পর করছে। এখন অন্য কোনো পথ নেই। মায়াকে ছাড়া আমি একদিনও ভাবতে পারবো না। কবিরাজ দরজা জানলা বন্ধ করার পর রুমে 4টে মোমবাতি জ্বালায়। এক পাশে আমাকে বসায়, অন্য পাশে কবিরাজ বসে। বাক্স থেকে বের করা কিছু সুতো কবিরাজ আমার হাতে বেঁধে দেয়। এরপর একটা বোতল থেকে কিছু একটা পানি আমার গায়ে ছিটিয়ে দেয়। এগুলো শেষ করে কবিরাজ আমায় বলে, এই পানিগুলো নাপাক পানি। মানুষের মূত্র আর সুতোটা মানুষের হাড্ডিতে 21 দিন বেঁধে নাপাক করা হয়েছে। এখন আমরা যে জিনকে ডাকবো, সে জিন নাপাক স্থান পছন্দ করে আর নাপাক মানুষের সাহায্য করে। আমি এখন একটা মন্ত্র উচ্চারণ করব, আমার সাথে তুমিও সেই মন্ত্র উচ্চারণ করবে। যখন মোমবাতি নিভে যাবে
তখন তুমি আমার কাছে সাহায্য চাইবে। শুধুমাত্র একটা ইচ্ছেই পূরণ করবে সে। এর বিনিময়ে যদি সে তোমার কাছে কিছু চায়, তুমি সেটা দিতেই রাজি হবে। আর যদি দিতে না চাও, তাহলে তুমি বলবে তুমি জাদু বন্ধ করতে চাও। এটুকু বলে কবিরাজ একটা কিতাব হাতে নেয়। এরপর কিতাব দেখে দেখে কিছু মন্ত্র উচ্চারণ করা শুরু করে। মন্ত্রগুলো আরবিতে, সমস্যা হবে তাই আমি উল্লেখ করছি না। সে একটা শব্দ বলে, সাথে সাথে আমিও সেটা উচ্চারণ করি। এইভাবে কিছুটা সময় পার করার পর আমার চোখের সামনে মোমবাতি নিভে যায়। দরজা জানলা বন্ধ থাকলেও বাইরের আলো মোটামুটি রুমে ছিল। সেই আলোতে আমি কবিরাজকে দেখতে পাচ্ছিলাম। কবিরাজ আমার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, বল, তোর কোন ইচ্ছা পূরণ করব? আমার কাছে এই ব্যাপারটা হাস্যকর মনে হলো। কোনোভাবে এসব ভুয়ো নয় তো? কবিরাজ কি আমায় বোকা বানাচ্ছে, সান্ত্বনা দেওয়ার জন্য এসব করছে? কিন্তু তবুও আমি আমার ইচ্ছার কথা বলি। ভুয়া হোক আর সঠিক, করতে যেহেতু এসছি করেই ফেলি। আমি ভীত স্বরে কবিরাজকে বললাম, আমার প্রেমিকা মায়ার বিয়ে হয়ে যাচ্ছে। আমি চাই সে আমাকে বিয়ে করুক আর আমার জন্য পাগল হয়ে যাক, আমার কাছে ছুটে আসুক। আমার আবদার শুনে কবিরাজ আবার গম্ভীর স্বরে বলে, ঠিক আছে, কিন্তু এর বিনিময়ে আমাকে কারো জীবন দিতে হবে। কাকে হত্যা করে তুই তোর প্রেমিকাকে চাস? সত্যি বলতে তখন আমার কাছে এটি মিথ্যে মনে হয়েছিল, কিন্তু পরিস্থিতি অনুযায়ী আমিও বললাম, আমি একটা খাসি জবাই দেব, এর বিনিময়ে মায়াকে চাই। সে বলে 41 দিনের মধ্যে কাজটা করতে হবে, যদি করো তাহলেই হবে। এরপর কবিরাজ আমাকে বাড়ি চলে যেতে বলে। ওইদিকে খবর পাই যে মায়ার কোনো কারণবশত বিয়েটা ভেঙে গেছে। এটা শুনে আমি তো মহা খুশি এবং মায়ের সাথে আবার যোগাযোগ শুরু করি। আমাদের রিলেশনটা আবার শুরু হয়ে যায়। এভাবে আমি 41 দিনের কথাটা ভুলে গিয়েছিলাম। কিন্তু কি হলো জানি না, হঠাৎ করে মায়া পাগলের মতন আচরণ শুরু করে দেয় আর তার 3 দিনের মধ্যে প্রায় পুরোই পাগল হয়ে যায়। আর সেই দিন মাঠ থেকে বাড়ি ফেরার পথে রোড পার হতে গিয়ে গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয় এবং আমার পা দুটো ভেঙে যায়। আর সেটা ঠিক হয় না। পরে মনে পড়েছিল যে 41 দিন পার হয়ে গেছে, কিন্তু আমার কথা মতো খাসি জবাই দেওয়া হয়নি। হয়তো সেই কারণে সেই দুষ্ট জিন আমাদের এই অবস্থা করেছে। সবশেষে একটা কথাই বলবো, কালো জাদু আমার জীবনটা শেষ করে দিয়েছে আমার একটা ছোট ভুলের কারণে। তোমরা যদি কেউ এই গল্পটা শুনে থাকো, তাদের কাছে একটাই অনুরোধ, তোমরা কখনো কালো জাদু করো না। শুভদা, এই যে ঘটনাটা তোমায় শেয়ার করছি, ঘটনাটা আমার নিজের সাথে ঘটে গেছে। এই ঘটনার ফলে আমি অনেকদিন ডিপ্রেশনে ভুগেছি। আমি সারাক্ষণ একটা ঘরে থাকতাম, কোনো কাজ করতাম না, কলেজেও যেতাম না। দিনরাত শুধু ঘরে আলো জ্বেলে শুয়ে থাকতাম। এই ব্যাপারগুলো আমার সাথে হঠাৎ করেই ঘটতে থাকে একটি কবরস্থান থেকে ঘুরে আসার পর থেকে। সময়টা তখন শীতকালের শুরুর দিক। হালকা হালকা কুয়াশায় রাস্তাঘাট ঢেকে গেছে। রাতে পাখা চালাতে হচ্ছে না প্রায় সপ্তাহখানেক। শীতকালের সময়টা দেখবে চারিদিক পুরো নিস্তব্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। বাইরের আওয়াজগুলো যেন বেশি বেশি কানে বাজে। এই রকমই একদিন রাতে ঘরে শুয়ে আছি, এমন সময় মনে হলো মা আমায় খেতে ডাকলো। বলল, স্বপন, খেতে আয়।
ডাক শুনে আমি মনের ভুল ভেবে কোনো জবাব দিলাম না। তারপর আবারও একই ডাক, স্বপন খেতে আয়। এবার একটু অবাক হলাম, কারণ আজ 1 সপ্তাহ ধরে মা বাসায় নেই। তাহলে দুবার কি আমি ভুল শুনলাম? সে যাই হোক, মনের ভুল ভেবে প্রথমে পাত্তা দিলাম না। রাতে ডিনার করে নিচের ঘরে আসলাম। বিছানা ঠিক করে রাতে ঘুমানোর সময় আমার কোলবালিশটি জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। কিন্তু হঠাৎ তখন রাত কটা বাজে জানি না, মনে হলো আমি কোলবালিশ না, একটি আস্ত মানুষের শরীর জড়িয়ে ধরে আছি। তারপর আমি কোলবালিশের দিকে তাকালাম, দেখলাম ওটা কোনো কোলবালিশ না, বরং একটা মানুষের মৃতদেহ। মাথাটা পুরো থ্যাতলানো, মাথা থেকে ঘিলু বের হয়ে আসছে। ওই লাশটি আমার দিকেই তাকিয়ে হাসছে। তারপর একদিন মাঝরাতে হঠাৎ করে বুকের উপরে চাপ অনুভব করলাম। চোখ খুলে দেখি দানব আকৃতির একটা লোমশ প্রাণী আমার বুকের উপর বসে আছে। এমন সময় আমার ঘুম ভেঙে গেল। তখন আমার মুখোমুখি থাকা দেয়াল ঘড়িটা তাকিয়ে দেখলাম সময় 2:48। আর একটা ঘটনা বলি। সদ্য অ্যাক্সিডেন্টে মারা যাওয়া একজন বন্ধুর লাশ দাফন করে বাসায় আসতে বেশ রাত হয়ে গেল। আগেই বলেছি মা বাসায় নেই, 1 সপ্তাহ পরে ফিরবে। তারপর আমি আমার রুমে ঢুকে আলো জ্বালাতে যাব, ঢুকতেই দেখি কি যেন আমার বিছানায় বসে আছে। সে বলে উঠল, এত দেরি করে ফিরলি যে? গলাটা আমার খুব চেনা লাগলো। একটু মনে করতেই বুঝতে পারলাম একটু আগেই যে বন্ধুকে দাফন করে আসলাম সেটা ওই বন্ধুর গলা। সঙ্গে সঙ্গে আলো জ্বেলে দেখলাম বিছানায় কেউ নেই। এরবার আমি টয়লেটে গেলাম ফ্রেশ হবার জন্য। কিছুক্ষণ পরে টয়লেট থেকে রুমে এসে দেখি আমার মতো একজন বিছানায় বসে আছে, আর সে আমার দিকেই কেমন যেন রাগান্বিত চোখে তাকিয়ে আছে। এত কিছু ঘটনা আমি একসাথে সব নিতে পারিনি। আমি ওইখানেই একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। যখন জ্ঞান ফেরে তখন সকাল হয়ে গেছে। আমি ওই সকালেই আমার মাকে ফোন করি। মা আসলে আমি সব কথা মাকে জানাই। তারপরে মা আমায় একজন কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজের বয়স আন্দাজ 70 বছর। উনি আমায় দেখে আমার কথাগুলো শুনে আমায় বললেন, তুমি কি কবরস্থান থেকে কোনো জিনিস সঙ্গে করে এনেছ? তখন আমি অনেকক্ষণ ভেবে বললাম, হ্যাঁ, একটা আংটি, স্টিলের তৈরি। আংটিটা আমি তখন হাতেই পরেছিলাম। কবরস্থানে যখন গিয়েছিলাম পায়ের কাছে এটা পরে থাকতে দেখি, ভালো লেগেছে বলে পরে নিয়েছি। কবিরাজ শুনে বলল, ওই আংটিটা আবার গিয়ে কবরস্থানে রেখে আসতে। আমি ওই দিনই মাকে নিয়ে আংটিটা কবরস্থানে রেখে আসি, আর কবিরাজ একটা তাবিজ দেয়। ওই তাবিজটা আমি পরে থাকি। এখন আর উল্টোপাল্টা কিছুই ঘটে না আমার সাথে। তাহলে কেমন লাগলো আজকে আমাদের দুটো ঘটনা? আজ কিন্তু পরপর দুটো ঘটনা আমরা শুনে নিলাম। আশা করছি দুটো ঘটনাই তোমাদের বেশ ভালো লেগেছে। কোন ঘটনাটা তোমাদের বেশি ভালো লাগলো, প্রথমটা না দ্বিতীয় ঘটনাটা? আমার নিজের যদি মতামত জানতে চাও, দুটো ঘটনাই আমার কাছে বেশ ইউনিক মনে হয়েছে। কিন্তু সব থেকে যেটা ইউনিক সেটা হচ্ছে দ্বিতীয় ঘটনাটা। এই ঘটনা থেকে বোঝা যায় যে রাস্তায় কোনো জিনিস পড়ে থাকলেই সেই জিনিসটা নিজের কাছে রাখতে নেই বা তুলে বাড়িতে আনতে নেই। আর প্রথম যে ঘটনাটা ছিল সেটা কালো জাদুর ঘটনা। কালো জাদু আমি সবসময় বলি একটি জঘন্যতম কাজ। যারা করেন এবং যারা এটাকে সাপোর্ট করেন তারাও সমপরিমাণ দোষী। আজকের
আশা করছি দুটি ঘটনাই তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কি করতে হবে? লাইক করতে হবে, শেয়ার করতে হবে। আর নতুন যারা আমাদের চ্যানেলটা ভিজিট করছো, যদি আমাদের ঘটনাগুলো তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবে, যাতে যখনই আমি কোনো নতুন ঘটনা আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে আমাদের নোটিফিকেশনটা পৌঁছে যেতে পারে। আর আমাদের এই ঘটনাগুলো শুনে যদি মনে হয় তোমাদের কাছেও এইরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা আছে, হতে পারে সেটা তোমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা বা কারোর মুখ থেকে শোনা ঘটনা, সেই ঘটনাটা খুব সহজে তোমরা লিখে বা ভয়েস রেকর্ড করে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারো প্রেতচক্র23@gmail.com অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে। হতে পারে পরবর্তী এপিসোডে তোমার পাঠানো ঘটনায় শোনানো হবে আমাদের প্রেতচক্রের আসরে। আর একটা কথা সবসময় যেটা বলি, প্রেতচক্র কোনো কাল্পনিক বা অলৌকিক ঘটনাকে সমর্থন করে না। প্রেতচক্রের কাজ শুধুমাত্র তোমাদের এন্টারটেইন করা। তোমরা যে ঘটনাগুলো আমাকে পাঠাও সেই গল্পগুলোই আমি তোমাদেরকে পড়ে শোনাই। আমি কিন্তু ঘটনার সত্যতা যাচাই করি না। তাই আশা করব তোমরা খোলা মনে আমাদের ঘটনাগুলো শুনবে এবং আমাদেরকে সাপোর্ট করবে। আজকের এপিসোড এইখানে শেষ করছি। দেখা হচ্ছে সোমবার ঠিক বিকাল 6:30 নতুন নতুন কিছু ভয়ঙ্কর ঘটনার সাথে। আর একটা কথা তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা প্লিজ বেশি বেশি করে আমাদের এপিসোডটাকে শেয়ার করে দাও, যাতে আমাদের রিচটা আরো একটু বেড়ে যায়। থ্যাংক ইউ।